স্টুডেন্টস, আমরা পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি ক্লাস 12 আজকে পার্ট 3 দেখো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কে কয়েকটি মৌলিক ধারণা সাম কি কনসেপ্টস ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কে কতগুলো মৌলিক ধারণা কি কনসেপ্ট আছে, এগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো ক্ষমতা বা শক্তি, 2 হচ্ছে জাতীয় স্বার্থ এবং 3 হচ্ছে বিশ্বায়ন। আমরা এই পার্টে ক্ষমতা বা শক্তিটা পড়াবো, আর পরে আরো দুটো পার্টে জাতীয় স্বার্থ বিশ্বায়নটা পড়িয়ে দেবো। দেখো, ক্ষমতা বা শক্তি, পাওয়ার। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। হ্যান্স মার্গেনথাউয়ের মতে ক্ষমতা হলো অন্যের মন ও কাজকর্মের উপর একজন মানুষের নিয়ন্ত্রণ। তিনি রাজনৈতিক ক্ষমতা বলতে রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারীদের নিজেদের মধ্যে এবং সাধারণভাবে তাদের সঙ্গে জনগণের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ককে বোঝাতে চাইছেন। অনুরূপভাবে জোসেফ ফ্রাঙ্কেল বলেছেন যে অন্যের মন ও কার্যকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত ফল লাভের সামর্থ্য হলো ক্ষমতা। আমরা তো ক্ষমতা নিজেরা বুঝি, ক্ষমতা মানে কি, যে যেটা করতে পারে সেটাই তার ক্ষমতা। অন্যের মত যদি তুমি তোমার মতে পরিবর্তন করো, সেটা তোমার ক্ষমতা। সেরকম অন্য রাষ্ট্রের মত যদি অন্য রাষ্ট্রকে নিজের দিকে আনতে পারে, সেটা সেই রাষ্ট্রের ক্ষমতা। আবার কার্ল ডয়েস এর মতে আন্তর্জাতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি রাষ্ট্র কর্তৃক অন্যান্য রাষ্ট্রের আচরণকে তার নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করার সামর্থ্য। ঠিক আছে, এই যে কার্ল ডয়েস বলছেন কি, যে একটা রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রকে তাদের নিজের ইচ্ছার আচরণ যে নিয়ন্ত্রণ করতে পারে, তার সেই রাষ্ট্রের ক্ষমতা। সুতরাং বলা যায় ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছা মতো কাজ করতে অন্যদের বাধ্য হয়। তাহলে বুঝতে পারলে ক্ষমতা কি? ক্ষমতা বলতে এমন ভাবে নিয়ন্ত্রণ করা একটা শক্তি যার মাধ্যমে যে নিয়ন্ত্রণ করছে আর যারা নিয়ন্ত্রিত হচ্ছে, হ্যাঁ, তাদের যে সেই নিয়ন্ত্রণ করছে সে তার নিজের ইচ্ছা মতো চালিত করতে পারে। প্রকৃতি দেখো, সরকার তথা রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা অনেকাংশের শক্তি বা ক্ষমতার উপর নির্ভরশীল। তবে কেবলমাত্র ক্ষমতা প্রয়োগের ভীতি প্রদর্শনী যথেষ্ট নয়। ঈপ্সিত লক্ষ্য উপনীত হওয়ার লক্ষ্যে অনেক সময় রাষ্ট্রগুলি অর্থনৈতিক পুরস্কার প্রদান, সহযোগিতা, মতাদর্শগতের ক্ষেত্রে সংহতি সাধন প্রভৃতি অন্যান্য রাষ্ট্র সরকারের উপর প্রভাব বিস্তারে সচেষ্ট হয়। শুধু ক্ষমতা দেখানো, অনেক সময় কি করে লোক অর্থনৈতিক, যে তোমাকে আমি এই সাহায্য দেবো, ঠিক আছে, অর্থনৈতিক শক্তি দেবো, আমি তোমাকে পুরস্কার প্রদান মানে কি, আসলে তোমাকে এই সাহায্য দেবো, তোমার সামাজিক উন্নয়ন ঘটাবো, ঠিক আছে, তোমাকে সহযোগিতা করবো, এইসব আর কি। এবার দেখো উদ্দেশ্য সাধনের উপায়। অনেক সময় ক্ষমতাকে উদ্দেশ্য সাধনের উপায় বলে মনে করা হয়। কৌলম্বিস ও উলফে মনে করেন শান্তি, নিরাপত্তা, জাতীয় উন্নয়ন প্রভৃতি লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে থাকে। অনেক সময় আবার নিজের ভাবমূর্তি বৃদ্ধির উদ্দেশ্যে ক্ষমতা প্রয়োগ ঘটাতে দেখা যায়। কিন্তু মর্গানথাউ প্রমুখ বাস্তববাদী তত্ত্বের প্রবক্তা ক্ষমতাকে একই সঙ্গে লক্ষ্য এবং লক্ষ্যে উপনীত হওয়ার উপায় বলে মনে করেন। তাদের মতে শক্তিধর রাষ্ট্রগুলি তাদের লক্ষ্য পূরণের জন্য ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে থাকে। এক্ষেত্রে ক্ষমতা হলো লক্ষ্য পূরণের একটি উপায়। মধ্যে যেসব রাষ্ট্র খুব শক্তিশালী, তারা তাদের লক্ষ্য পূরণের জন্য যে উপায় নেয় সেটা হচ্ছে তাদের উপায়। তাহলে ক্ষমতা হচ্ছে লক্ষ্য পূরণের একটি উপায়। কিন্তু শক্তিধর হতে না পারলে নিজের অস্তিত্ব বজায় রাখা রাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ক্ষমতা অর্জন করা হলো প্রতিটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য। ক্ষমতা অর্জন করতেই হবে, তা না হলে মুশকিল। এরূপ ক্ষমতা নিজেই লক্ষ্য বলে বিবেচিত হয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটি অনুমানের উপর ভিত্তি করে ক্ষমতার ধারণা গড়ে উঠেছে। এই দুটি অনুমানের এক যে ক্ষমতা বলতে যুদ্ধ করার সামর্থ্যকে বোঝায়, আর ক্ষমতা পরিমাপযোগ্য। কিন্তু এই দুটি অনুমানের বাস্তব ভিত্তি অত্যন্ত দুর্বল, কারণ বর্তমানে পারমাণবিক যুগে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি আক্রমণের ভয় দেখিয়ে পারমাণবিক শক্তির রাষ্ট্রগুলিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো, তারা নিজেরা একে অপরের নিয়ন্ত্রণ করতে পারে না। যেসব রাষ্ট্রে পারমাণবিক শক্তি নেই, অস্ত্র নেই, তারা তাদের ভয় দেখানো যায়। কিন্তু যেসব রাষ্ট্রের ধরো দুটো রাষ্ট্রের পারমাণবিক শক্তি আছে, তখন কি হবে? তখন তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর কি। কারণ ভীতি প্রদর্শনকে রাষ্ট্রের কাছে যেমন পারমাণবিক অস্ত্র রয়েছে, তেমনি যাকে ভীতি প্রদর্শন করা হচ্ছে সেও একই ধরনের অস্ত্রের অধিকারী। সুতরাং বলা যায় বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সামরিক শক্তি গুরুত্ব থাকলেও বর্তমানে অসামরিক উপাদানের গুরুত্ব আদৌ উপেক্ষণীয় নয়। আবার অর্গানস্কি এর অনেকের মতে মনে করেন যে আন্তর্জাতিক ক্ষমতার পরিমাণ পরিমাপ করা সহজসাধ্য ব্যাপার নয়, কারণ এর সঙ্গে বহু বোধগম্যহীন উপাদান জড়িয়ে থাকে। শুধুমাত্র কি অস্ত্র আছে সেটি ক্ষমতা বলা যাবে না, কার কত ক্ষমতা আছে, আরো অনেক কিছু বিষয় আছে আর কি। ক্ষমতা ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য। অনেক সময় ক্ষমতা ও বল প্রয়োগকে অভিন্ন বলে মনে করা হয়, কিন্তু কৌলম্বিস ও উলফে ভিন্ন মত পোষণ করেন। বল প্রয়োগ বলতে তারা সামরিক শক্তি প্রয়োগকে বোঝাতে চেয়েছেন, কিন্তু ক্ষমতার ধারণা অনেক বেশি ব্যাপক। ক্ষমতা বলতে কেবল কিংবা বল প্রয়োগের ভীতি প্রদর্শনীকে বোঝায় না, সেই সঙ্গে বুঝিয়ে সুঝিয়ে নিজের অনুকূলে আনান, অর্থনৈতিক পুরস্কার প্রদান, সহযোগিতামূলক কার্য ও মতাদর্শগত ঐক্যের মতো ইতিবাচক এবং অহিংস পদ্ধতি অনুসরণকেও বোঝায়। ক্ষমতা বলে শুধু জোর করে আমার কথা শুনতে বাধ্য, একটা রাষ্ট্র বলছে আমার কথা শুনতে বাধ্য, এরকম নয়। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে করা যায়, তার বিভিন্ন উন্নয়নের হেল্প করা, যেসব রাষ্ট্রের সহযোগিতা বিভিন্ন রকম ক্ষেত্রে, যেমন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, তাদের আবিষ্কার দিয়ে তাদের সহযোগিতা, এরকম বিভিন্ন সহযোগিতা করেও আবার মতাদর্শ, মানে একে একটা অহিংস নীতির মাধ্যমেও করা যায়।
ক্ষমতা প্রভাবের মধ্যে পার্থক্য দেখো, কেউ কেউ ক্ষমতা এবং প্রভাবকে সমর্থক বলে মনে করলেও স্লেইচারের উভয়ের মধ্যে পার্থক্য নিরূপ করছে। নিজের অনিচ্ছার সাথে কাউকে পুরস্কার বা পুরস্কারের প্রতিশ্রুতি প্রদান কিংবা তাদের কাঙ্ক্ষিত কোনো কিছু থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে অথবা বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে কোনো কাজ করতে বাধ্য করাকে সামর্থ্যকে ক্ষমতা বলা হয়। কিন্তু প্রভাব বলতে বল প্রয়োগ না করিয়ে বুঝিয়ে সুঝিয়ে অন্যকে একটি কাজ করা বা কাজ থেকে বিরত থাকার ব্যাপারে তার সম্মতি আদায় করাকে বোঝায়। তাই কলম্বিস ও উল্ফে ক্ষমতাকে বল প্রয়োগ এবং প্রভাবের মধ্যবর্তী ও সমন্বয় সাধনকারী ধারণা হিসেবে চিহ্নিত করেছে। বল প্রয়োগ হচ্ছে ক্ষমতা, আর যেটা প্রভাব কাকে বলে, যেটা বুঝিয়ে সুঝিয়ে করা যায় সেটা হচ্ছে প্রভাব। এবার দেখো শ্রেণী বিভাজন। আন্তর্জাতিক ক্ষমতাকে স্কয়ার নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সামরিক ক্ষমতা, দুই অর্থনৈতিক ক্ষমতা, তিন হচ্ছে জনমত গঠনের ক্ষমতা। সামরিক ক্ষমতা, একটি রাষ্ট্র কতখানি শক্তিশালী তা তার সামরিক ক্ষমতা মিলিটারি পাওয়ারের উপর যথেষ্ট পরিমাণে নির্ভর করে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্পাইকম্যান বলেছেন, সর্বশেষ বিচারে যুদ্ধ করার সামর্থ্যের মধ্যে একটি রাষ্ট্রের ক্ষমতার পরিচয় পাওয়া যায়। বস্তুত অতীতের মতো বর্তমানে সেই সব রাষ্ট্রকে অধিবৃহৎ বৃহৎ শক্তির মর্যাদা দেওয়া হয় যারা সামরিক শক্তি যথেষ্ট বলিয়ান, আবার অনেক সময় নিজের সামরিক ক্ষমতার শ্রেষ্ঠতা প্রমাণের উদ্দেশ্যে কোনো রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে জয় পরাজয় যুদ্ধরত দেশগুলির আন্তর্জাতিক মান মর্যাদা হ্রাস বৃদ্ধি করায়। দেখো বর্তমানে যেমন কিছুদিন আগে চীন আর ভারত যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, ঠিক আছে, কে কার ক্ষমতা বেশি। তখন আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবে আলোচনা করছিল যে চীনের এতগুলো অস্ত্র আছে, ভারতের এই অস্ত্র আছে, এই দুই দেশের মধ্যে কার ক্ষমতা বেশি, এটা একটা আলোচনার বিষয় ছিল। এগুলো হচ্ছে সামরিক ক্ষমতা। এবার দেখো আমাদের যেমন রাফাল যুদ্ধ বিমান আসলো, এটা আমাদের ক্ষমতা, সামরিক ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেল, ঠিক আছে। এবার দেখো অর্থনৈতিক ক্ষমতা। সামরিক ক্ষমতার মতো অর্থনৈতিক ক্ষমতার অধিকারী রাষ্ট্রগুলি বিশ্ব রাজনীতির গতি প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে সক্ষম, কারণ যথেষ্ট সম্পদশালী রাষ্ট্র সহজে যুদ্ধ করার ঝুঁকি গ্রহণ করতে পারে, তাই তারা যুদ্ধের ভয় দেখিয়ে অতি সহজে অন্য রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্ব রাজনীতির একক নিয়ন্ত্রণকর্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। যেসব রাষ্ট্রের অর্থ আছে, যুদ্ধে ব্যাপক অর্থ হয়, লোক হয়, এসব হয়, তা অর্থ না থাকলে তো যুদ্ধকে পরিচালনা করা, দীর্ঘস্থায়ী যুদ্ধ তো আরো অসম্ভব। সেগুলো পরিচালনা করতে গেলে প্রচুর টাকার দরকার। তাহলে কি হচ্ছে, এই যে তাদের ক্ষমতা, তারা অর্থনৈতিক ক্ষমতা একমাত্র আমেরিকারই আছে। তাহলে সেই জন্য আমেরিকা বিশ্ব রাজনীতির একক নিয়ন্ত্রণ করতে এই মুহূর্তে আর কি। এবার দেখো জনমত গঠনের ক্ষমতা। বিশ্ব রাজনীতির সামরিক অর্থনৈতিক ক্ষমতার মতো জনমত গঠনের ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। প্রতিটি সরকার তার দেশের জনগণের মনোবল বৃদ্ধি ও তাদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে যেমন প্রচার কার্য চালায়, তেমনি বিদেশি জনগণের সমর্থন লাভের জন্য তারাও কাজ করে। বিশ্ব জনমত গঠনের ক্ষমতা যে রাষ্ট্রের যত বেশি থাকে, সেই রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতি তত বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সুতরাং বলা যায় ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসমূহের মর্যাদা নির্ধারণের কেন্দ্রবিন্দু বলে বিবেচিত হয়। এবার দেখো জাতীয় শক্তির উপাদান সমূহ। আন্তর্জাতিক সম্পর্ক পাঠ এর অন্যতম প্রধান উদ্দেশ্য হল জাতীয় শক্তি বা ক্ষমতার বিচার বিশ্লেষণ। কেবল শক্তি বা ক্ষমতা শব্দটি ব্যবহার করার পরিবর্তে জাতীয় শক্তি বা ক্ষমতা কথাটি প্রয়োগ করা সমীচীন বলে মনে করা, কারণ এরূপ করার সময় ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে জাতীয় নেতৃবৃন্দ কিংবা তাদের বক্তব্যের পরিবর্তে বিশ্লেষণের একক ইউনিট হিসেবে জাতি নেশার সামনে সারিতে এসে দাঁড়ায়। এ বিষয়ে মন্তব্য করতে ডেভিস বলেছেন যে একটি অরণ্যের বৃহৎ বৃক্ষগুলি যেমন তার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবেশগত সাম্যকে নিয়ন্ত্রণ করে, তেমনি শক্তিধর জাতিসহ বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের ধরন ও গতি প্রকৃতি ও নির্ধারণ করে দেয়। তাই আন্তর্জাতিক সম্পর্ক ব্যক্তি ও ব্যক্তিবর্গের শক্তি পরিবর্তে জাতীয় শক্তি সমস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা বিশ্লেষণ করে। জাতীয় শক্তির উপাদান হিসেবে শ্রেণী বিভাজনটি আন্তর্জাতিক রাজনীতি বিশারদদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা গেলেও কার্যক্ষেত্রে তারা প্রায় অভিন্ন উপাদানগুলিও চিহ্নিত করেছে। তাদের মধ্যে যেটুকু পার্থক্য লক্ষ্য করা যায় তা কেবল শব্দ চয়ন ও শব্দ প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য মাত্র। উদাহরণ হিসেবে বলা যায় স্কার জাতীয় শক্তিকে তিন ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে সামরিক শক্তি, দুই অর্থনৈতিক শক্তি, তিন হচ্ছে জনমত গঠনের শক্তি। আবার মর্গেনথাও এরূপ শক্তির উপাদানকে দুটি পৃথক ভাগে ভাগ করলো, সেগুলোর মধ্যে পার্থক্য নিরূপণের কাজে সচেষ্ট হয়েছেন। এই দুটি ভাগ হলো অপেক্ষাকৃত স্থায়ী উপাদান যেমন ভূগোল, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি, এবং অবিরাম পরিবর্তনশীল উপাদান যেমন শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের নৈতিক শক্তি, কূটনীতি প্রভৃতি। কলম্বিস ও উল্ফে জাতীয় শক্তির উপাদান সমূহকে এক হচ্ছে বোধগম্য এবং দুই হচ্ছে বোধগম্যহীন, এই দুভাগে ভাগ করেছেন। বোধগম্য উপাদানগুলি হলো ভূখণ্ড, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, সামরিক শক্তি ইত্যাদি, এবং নেতৃত্ব এবং সরকারের প্রকৃতি, জাতীয় চর্য, আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি প্রভৃতি বোধগম্যহীন উপাদান অন্তর্ভুক্ত। কিন্তু হার্টম্যান, পামার ও পার্কিন্স ও ফ্রাঙ্কেল জাতীয় শক্তির উপাদানগুলিকে সাধারণভাবে 6 ভাগে ভাগ করেছেন, বা 6 ভাগ, 7 ভাগ এবং 5 ভাগে ভাগ করেছেন। এই সমূহের মধ্যে ভূগোল, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, শিল্পের উন্নতি, সরকার, কূটনীতি, সামরিক প্রস্তুতি, জাতীয় চরিত্র, মনোবল, আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি প্রভৃতি হলো বিশেষ গুরুত্বপূর্ণ। জাতীয় শক্তির উপাদানগুলিকে নির্ভরভাবে কয়টি ভাগে ভাগ করে আলোচনা করা যাবে। এক হচ্ছে ভৌগোলিক উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত আলোচনায় ভূগোলের গুরুত্ব বহুদিন থেকে আগে শিখতে লাভ করেছে, তাই অনেকে ইতিহাসকে
চলমান ভূগোল বলে চিহ্নিত করে দ্বিধা করেননি। ভূগোলের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন বলে নেপোলিয়ন বোনাপার্টের সময় মন্তব্য করেছিলেন, একটি দেশের পররাষ্ট্রনীতি তার ভূগোলের দ্বারাই নির্ধারিত হয়। কে বলেছেন? নেপোলিয়ন বোনাপার্ট। আজকের দিনে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাব উন্নতির ফলে নেপোলিয়নের উক্তিটি অতিশয়োক্তি বলে মনে হতে পারে, কিন্তু জাতীয় শক্তির উপাদান হিসেবে আজও ভূগোলের গুরুত্ব যে অপরিসীম তা মর্গেন্থাও একটি মন্তব্য থেকে বোঝা যায়। তার মধ্যে সর্বাপেক্ষা স্থায়ী যে উপাদানটির উপর যে একটি জাতির শক্তি নির্ভরশীল তা হল ভূগোল। জাতীয় শক্তি নির্ধারণ হিসেবে ভৌগোলিক উপাদানকে গুরুত্ব প্রধানত চারটি দিকে আলোচনা করা যাবে। এক হচ্ছে অবস্থান, দুই আয়তন, জলবায়ু এবং ভূপ্রকৃতি। এগুলোর উপরে সবকিছু নির্ভর করে। যখন আমাদের যে হিমালয় আছে, তারপরে আমাদের দেশের জলবায়ু নিয়ন্ত্রিত হয়। জলবায়ু নিয়ন্ত্রণের ফলে আমাদের দেশের লোকের কর্মক্ষমতা সবকিছু নির্ধারণ হয়। আবার সেই কর্মক্ষমতা যত বেশি হবে আমাদের দেশের অর্থনীতি তত উন্নত হবে। এরকম বিভিন্ন কিছু। আয়তন যে রাজ্যের বেশি তাদের সুবিধা হয়, ঠিক আছে, এরকম আর কি। জলবায়ু, ভূপ্রকৃতি সবকিছু একে অন্যকে গুরুত্ব আছে। এবার দেখো অবস্থান। কোন একটি দেশ জাতীয় শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতি কতখানি প্রভাবিত করতে সক্ষম হবে তা অনেক তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সমুদ্র বেষ্টিত হয়। ইউরোপ, এশিয়ার কোন স্থল শক্তির পক্ষে তার পক্ষে আক্রমণ করা সহজ নয়। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র, তাহলে তাকে স্থল যুদ্ধে পরাজিত করা সম্ভব না, তাকে সেই আকাশ পথেই বোমাবর্ষণ করতে হবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে করা সম্ভব না, এবং সেটাও সম্ভব না, খুব জটিল বিষয়। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা সেফ জায়গায় আছে, ঠিক আছে। অন্যদিকে যে সর্বাধুনিক অস্ত্রসজ্জা সজ্জিত সুবিশাল নৌবাহিনী গড়ে তুলতে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ নৌশক্তি বলে প্রমাণিত করেছে, হ্যাঁ, অথবা এই কথা সত্য যে বিশ্বব্যাপী নিজের আধিপত্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে ওই দেশটি একইভাবে সুবিশাল স্থল ও বিমান বাহিনী গড়েছে। দুটো বাহিনী দরকার, স্থল বিমান বাহিনী। কারণ স্থল বাহিনী তোমার থাকলো, হ্যাঁ, যেখানে সমুদ্র বেষ্টিত, নদী বেষ্টিত, সেখানে তো তোমার বিমান বাহিনী কাজ করবে, বিমান বাহিনী দরকার, স্থল বাহিনী কাজ করবে না। ভৌগোলিক অবস্থানগত সুবিধার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মণ্ডলনীতি অনুসরণের মাধ্যমে বিশ্ব রাজনীতি, বিশেষত ইউরোপীয় রাজনীতির সর্বপ্রকার প্রভাব থেকে মুক্ত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। যে মণ্ডলনীতি অন্য কোনো রাষ্ট্রের কোনো কিছুর মধ্যে নেই এই নীতি। পরবর্তী সময় বিশ্বযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক রাজনীতির মুখ্য ভূমিকা গ্রহণের উদ্দেশ্যে সে আটলান্টিক মহাসাগর সংলগ্ন পশ্চিম ইউরোপের এবং প্রশান্ত মহাসাগর অপরপ্রান্তে অবস্থিত চীন, জাপান, কোরিয়া প্রভৃতি এশিয়া মহাদেশের দেশগুলির রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করার কাজে আত্মনিয়োগ করে। অনুরূপভাবে ভৌগোলিক অবস্থানের জন্য ব্রিটেন ও জাপান শক্তিশালী নৌশক্তি হিসেবে বিশ্ব রাজনীতি নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। জাপান, ব্রিটেন এরা দেখেছে এদের সমুদ্র চারিদিকে, তাহলে কি হবে, এদের নৌশক্তি দিতে পারছে। আবার ইংলিশ প্রণালী ব্রিটেনকে যেমন বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করেছে, তেমনি সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে এবং শেষ পর্যন্ত বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপনে যথেষ্ট সাহায্য করেছে। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশ জাপান সম্পর্কে কথা একইভাবে প্রযোজ্য। আবার ভারতের ইতিহাস ও পররাষ্ট্রনীতি তার ভৌগোলিক অবস্থানের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। উত্তরে হিমালয় পর্বত সীমান্তে অঞ্চলকে সুরক্ষিত রাখলো ব্যবসা বাণিজ্যের বিস্তারকে তা বিশেষভাবে প্রতিবন্ধিত সৃষ্টি হয়েছে। আমাদের হিমালয় আমাদের যেমন সুবিধা করে দিয়েছে, আবার ব্যবসা বাণিজ্যকে আবার প্রতিবন্ধ কথাও করেছে। আবার উত্তর পশ্চিম অবস্থিত খাইবার গিরিপথ দিয়ে সীমাবদ্ধভাবে ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকলে সেখান থেকে বৈদেশিক আক্রমণ যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বস্তুত ওই গিরিপথ দিয়ে অতীতে বেশ কয়েকবার ভারতকে আক্রমণ করা হয়েছিল, তাই সীমান্তবর্তী অঞ্চলকে সুরক্ষিত করার জন্য সামরিক খাতে ভারতকে ব্যয়বরাদ্দ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অন্য একটি দিক থেকে ভৌগোলিক অবস্থানের গুরুত্বকে বিশ্লেষণ করে বলা যেতে পারে জাতীয় শক্তির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র কানাডা কিংবা লাতিন আমেরিকার দেশগুলির তুলনামূলক অনেক বেশি দুর্বল হয়, তাদের সর্বদাই মার্কিন আগ্রাসনের ভয়ে সন্ত্রস্ত থাকতে হয়। আবার ফ্রান্স, জার্মানি, ইতালির মতো তিনটি বৃহৎ জাতীয় শক্তির মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার ফলে সুইজারল্যান্ড তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ অবলম্বন করতে কার্যত বাধ্য হয়েছে। কারণ সুইজারল্যান্ডের উপায় নেই, চারিদিকে সব এমন শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে। অবশ্য অনেকে আজকের দিনে ভৌগোলিক অবস্থানের গুরুত্বকে মেনে নিতে অস্বীকার করে। তাদের মতে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাব উন্নতির ফলে বিভিন্ন রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের অধিকারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী সুপার কম্পিউটারের আবিষ্কার বিগত শতকের 80 দশকে সমগ্র বিশ্বকে নক্ষত্রযুক্ত স্টারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। এমত অবস্থায় ভৌগোলিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক দিক থেকে প্রভূত শক্তিশালী রাষ্ট্রগুলির কাছে কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আবার কি হচ্ছে, ভৌগোলিক গুরুত্ব যতই থাক, ভৌগোলিক অবস্থান যতই থাক, এখন যেসব সুপার কম্পিউটার তৈরি হয়েছে, এখন যেমন পারমাণবিক শক্তি এমন ভাবে তৈরি হয়েছে যে কোনো এক দেশ থেকে আর এক দেশকে নিশ্চিহ্ন করা কোনো ব্যাপারই না। আয়তন দেখো, একটি দেশের আয়তনের উপর তার জাতীয় শক্তি অনেকাংশে নির্ভরশীল বলে মনে করা হয়। অবশ্য একথা সত্য যে কেবল আয়তন বৃহৎ হলে সবসময় সংশ্লিষ্ট বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ সক্ষম হবে একথা জোর দিয়ে বলা যায় না। আয়তনের সাথে সাদৃশ্য রেখে অনুকূল ভূপ্রকৃতি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ ও যথাযোগ্য ব্যবহারের ক্ষমতা, জনসাধারণের মধ্যে ঐক্য ও সংহতি, সুযোগ ও নেতৃত্বের উপস্থিতি প্রভৃতি বর্তমান থাকলে সেই দেশ নিশ্চিতভাবে একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। শুধু বড় দেশ হলে হবে না, আয়তনে আমার বিশাল, কিন্তু আমার যেসব সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, সেগুলো তুলতেই আমি চাই না, আমার সেগুলোর বৈজ্ঞানিক জ্ঞানই নেই যে আমার সেইগুলো কিভাবে ব্যবহার করব, ঠিক আছে, তাহলে তো আমি বড় হতে পারবো না।
দেশটার আয়তনটা যতই থাক না কেন, সেই দেশের জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দীক্ষা যখন উন্নতি হবে তখন জনসাধারণের মধ্যে ঐক্য সংহতি থাকবে এবং দেশ সর্বোপরি দেশের সুযোগ্য নেতৃত্ব থাকতে হবে। সেই নেতৃত্ব দেশকে ঠিকভাবে পরিচালনা করবে, তখনই আয়তনের গুরুত্ব পাবে, তা নাহলে আয়তনের কোনো দামই নেই। ঠিক আছে। আবার দেখো, জাপান আয়তনে ক্ষুদ্র হয়ে 1904 থেকে 5 সালে রাশিয়ার মতো বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হয়। যেমন কি জাপান খুব ছোট কিন্তু রাশিয়াকে পরাজিত করে ফেলেছে 1904 আর 5-এ। গ্রেট ব্রিটেন, বর্তমান ব্রিটেন ও ফ্রান্সের আয়তন বৃহৎ না হলেও ওই দেশটিদের সমগ্র বিশ্বে তাদের উপনিবেশ গড়েছিল। আর ব্রিটেন কিন্তু খুব একটা বড় নয়, আমাদের ভারতবর্ষের এত বড় নয়, কিন্তু তাও আমাদের কিন্তু তারা পদানত করে রেখেছিল, আমাদের কিন্তু পরাধীন করে রেখেছিল। আবার একটি দেশ আয়তনের দিক থেকে কেবল বড় হলেই চলবে না, তাকে রক্ষা করার মতো সুযোগ্য ও দূরদর্শী জাতীয় নেতৃত্বের প্রয়োজন। এরূপ নেতৃত্বের অভাবে পাকিস্তানের অবিচ্ছিন্ন অংশ পূর্ব পাকিস্তান 1971 সালে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই যেমন পাকিস্তানের অংশ ছিল কি বাংলাদেশ, এখন যেটা পূর্ব পাকিস্তান ছিল, কিন্তু সেটা কি জন্য চলে গেল? ওদের সুযোগ্য নেতৃত্বের অভাব, দূরদর্শিতার অভাব, সেই জন্য ওদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তবে কথা সত্য যে বিশাল ভূখণ্ডের কতগুলো সুবিধা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বিশাল ভূখণ্ডের সুবিধা কি আছে? এক, যে দেশের ভূখণ্ড যত বড় হবে সেই দেশ তত বহু বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের অধিকারী হতে পারবে এবং বিভিন্ন ধরনের বড় হলে প্রাকৃতিক সম্পদও বিভিন্ন থাকবে। দুই, দেশের আয়তন বৃহৎ হলে কোনো শত্রু ভবনের বিদেশি রাষ্ট্রের পক্ষে ওই দেশকে পরাজিত করা তার যত অসম্ভব হয়ে পড়ে। উদাহরণ হিসেবে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কথা বলা যেতে পারে। যখন সোভিয়েত ইউনিয়ন এত বড়, যখন নেপোলিয়ন আক্রমণ করতে গিয়েছিল তখন সোভিয়েত ইউনিয়ন পোড়ামাটি নীতি গ্রহণ করে, মানে কি আস্তে আস্তে সরে যায়, নিজেদের দেশের ভিতরের দিকে চলে যেতে, এবং যাওয়ার সময় সেইখানে যত সহজ খাবার দাবার ঘর বাড়ি সব পুড়িয়ে নিশ্চিন্ন করে দিয়ে যায় একদম। মানে যত নেপোলিয়ন সেনারা ঢুকতে থাকলো তাদের খাদ্যের অভাব সংকট তৈরি হতে থাকলো, এবার না খেয়ে কয়দিন যুদ্ধ করবে, এইভাবে করে নেপোলিয়ন পরাজিত হতে বাধ্য হলো। তার মানে এটা কেন সম্ভব হয়েছিল? কারণ সোভিয়েত ইউনিয়ন অনেক বড় ছিল, সেই জন্যই। বিশ্বের প্রায় 1/7 স্থলভাগের অধিকারী রাষ্ট্রটি জয় করতে গিয়ে নেপোলিয়ন ব্যর্থ হয়েছিলেন। অনুরূপভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হিটলার তথা জার্মানি কেবল পরাজিত হয়নি, সেই সঙ্গে ওই যুদ্ধে অক্ষর শক্তি এক্সিস পাওয়ারকে পরাজয় গ্লানি মাথা পেতে নিতে হয়েছিল। তিন, দেখো, কোন রাষ্ট্র বৃহদায়তন বিশিষ্ট একটি রাষ্ট্রকে অধিকার করতে সক্ষম হলে দীর্ঘকাল তাকে পদানত করে রাখা অসম্ভব, কারণ অত বৃহৎ একটি দেশকে শাসন করার জন্য যেরূপ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন আক্রমণকারী রাষ্ট্রের পক্ষে তা গড়ে তোলা কার্যত অসম্ভব। তাই 1904-5 সালের রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হলেও জাপান তাকে বেশি দিন পদানত করতে রাখতে পারেনি। কারণ কি? কারণ অত বৃহৎ রাষ্ট্রকে চালিয়ে রাখা, শাসন ক্ষমতা করাও সেই রকম যে ইনফ্রাস্ট্রাকচার সেটাও তো দরকার। 4, দেখো, দেশের আয়তন বিশাল হলে সীমান্তবর্তী অঞ্চল থেকে অনেক দূরে অবস্থান নিরাপদ স্থানে শিল্প অঞ্চল গড়ে তোলা সম্ভব। তবে কেবল ভৌগোলিক অবস্থানে একটি দেশের জাতীয় শক্তির একক উপাদান বলে কখনোই বিবেচিত হতে পারে না। জাতীয় শক্তির অন্যান্য উপাদান বর্তমান থাকলে একটি বৃহৎ আয়তন বিশিষ্ট রাষ্ট্র অতি সহজে বৃহৎ শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এবার দেখো, জলবায়ু। একটি দেশের জলবায়ু কেমন হবে তা তার ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। আবার সংশ্লিষ্ট দেশটি শক্তিশালী জাতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা তা অনেক নির্ভর করে তার জলবায়ুর উপর। উদাহরণ হিসেবে বলা যায়, অতি উষ্ণ কিংবা অতি শীতল অঞ্চলের জলবায়ু কৃষি ও শিল্পের বিকাশের সহায়ক বলে বিবেচিত হয় না। তাছাড়া এই ধরনের জলবায়ুতে মানুষ যথেষ্ট পরিশ্রম হতে পারে না। ওই দিক থেকে বিচার করে নাতিশীতোষ্ণ অঞ্চলকে একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রবৃত্তির কাছে অগ্রগতির উপযোগী আদর্শ জলবায়ু বলে মনে করা হয়। অবশ্য বর্তমানে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাব ও উন্নতির ফলে ধূসর মরুভূমিকে শস্য শ্যামল করে গড়ে তোলা সম্ভব হয়েছে। নাতিশীতোষ্ণ এমন অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠেছে। এবার দেখো, ভূপ্রকৃতি। ভৌগোলিক উপাদানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ভূপ্রকৃতি। এর উপর জলবসতির ঘনত্ব, বৃষ্টিপাত, জলবায়ু, মৃত্তিকার প্রভৃতি বিশেষভাবে নির্ভরশীল। কোন দেশের মধ্যে পাহাড়, পর্বত, নদী, শাখা নদী, উপত্যকা, মরুভূমি প্রভৃতির আধিক্য থাকলে যাতায়াত কিংবা যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা সৃষ্টি হয়। আর এরূপ সমস্যার জন্য দেশের সর্বোচ্চ সমভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তবে নদ নদী থাকার ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ বন্দর গড়ে ওঠে, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশের সমৃদ্ধি ঘটে। আবার দেশের সীমান্ত অঞ্চল, পাহাড়, পর্বত প্রভৃতি থাকলে দেশের নিরাপত্তা যথেষ্ট সুরক্ষিত থাকে। এবার দেখো, জনসংখ্যা। ভৌগোলিক উপাদানের মধ্যে জনসংখ্যা জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। জনসংখ্যার দুটি দিক রয়েছে, এক হচ্ছে সংখ্যাগত দিক এবং দুই হচ্ছে গুণগত দিক। এই দুই দিকের মধ্যে যথেষ্ট সামঞ্জস্য প্রতিষ্ঠিত হলে জাতীয় শক্তি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সংখ্যাগত দিক কি জিনিস? একটি দেশের জনসংখ্যা বিপুল হলে সে দেশের প্রাকৃতিক সম্পদকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতি ঘটানো সম্ভব হয়। তাছাড়া দেশের নিরাপত্তা রক্ষার জন্য শক্তিশালী সৈন্যবাহিনীর প্রয়োজন। দেশের জনসংখ্যা বেশি হলে প্রয়োজনীয় সংখ্যক এরূপ সৈন্যবাহিনী গঠিত হতে পারে। তার ফলে দেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কাছে সরকারকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। আবার বিপুল জনসংখ্যা বিশিষ্ট একটি দেশকে যুদ্ধে পরাজিত করা সম্ভব হলেও সে দেশটিকে সুদীর্ঘকাল নিজের দখলে রাখা বিজয়ী রাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে জনসংখ্যার একটা সংখ্যাগত দিক আছে। আবার গুণগত দিক, জনসংখ্যার কেবল সংখ্যাগত দিকটি
বিশ্লেষণ করলে যথেষ্ট নয়, সেই সঙ্গে তার গুণগত দিকটা নিয়েও বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথমত, দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে কিংবা সম্পদের যথাযথ সদ্ব্যবহার করার ক্ষমতা ও মানসিকতা জনগণের মধ্যে না থাকলে দারিদ্র্য, অশিক্ষা, অপুষ্টি, বেকারত্ব প্রভৃতি ব্যাপক আকার ধারণ করতে বাধ্য। কিন্তু আমরা যদি শিক্ষা দেখে উন্নতি নেয়, জ্ঞান বিজ্ঞান উন্নতি নেয়, তাহলে বিশাল সংখ্যা জনসংখ্যার খাদ্য কোথা থেকে পাবো? তখন আমাদের অপুষ্টি, দারিদ্র্য এইসব এসে গ্রাস করবে। দ্বিতীয়ত, যে কোনো দেশের জনসংখ্যার একটি বড় অংশ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান পারদর্শী হয়ে উঠতে না পারলে অর্থনীতিকে সে দেশের অগ্রগতি কখনোই সাধিত হতে পারে না। ফলে অজ্ঞ, অশিক্ষিত ও অদক্ষ জনসাধারণ বাস্তবে দেশের বোঝা হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, কোন একটি দেশের জনসাধারণ সামগ্রিক স্বার্থের পরিবর্তে জাতিগত, ধর্মগত, বর্ণগত ও ভাষাগত স্বার্থকে আদি প্রাধান্য দিলে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হবে। বলা বাহুল্য, এর ফলে পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষভাব সমগ্র জাতিকে দুর্বল করে দেবে। চতুর্থ, একটি দেশের জনসংখ্যার একটি বড় অংশ 18 থেকে 45 বছর বয়স হলে সর্বক্ষেত্রে তার উন্নতি অগ্রগতি পরিলক্ষিত, কারণ এই বয়সটা আছে কাজ করার বয়স। ঠিক আছে, জনসংখ্যা যদি 18 থেকে 45 সংখ্যা যদি বয়স্ক লোক বেশি থাকে, জনগণ যদি বেশি থাকে, তাহলে তারা বিভিন্ন রকম কাজে নিয়োজিত হতে সহজেই পারবে। কারণ এই বয়সে মানুষেরা কর্মকুশলতা ও দৈহিক সামর্থ্যের দিকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে। ফলে সুদক্ষ সামরিক বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে সরকারকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। এইভাবে জাতীয় প্রতিরক্ষাকে সুদৃঢ় করা যেমন সহজ হয়, তেমনি একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে সংশ্লিষ্ট দেশটি আন্তর্জাতিক রাজনীতির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। সর্বোপরি, জনগণের উৎপাদনশীলতার উপর একটি দেশের জাতীয় শক্তি অনেকাংশে নির্ভর করে। আবার উৎপাদনশীলতা সংশ্লিষ্ট দেশের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, কর্মকুশলতা, জীবনযাত্রার মান প্রভৃতির উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের মতো শিল্পোন্নত দেশগুলির কথা উল্লেখ করা যেতে পারে। ওইসব দেশের জনগণের উৎপাদনশীলতা অনেক বেশি হওয়ার ফলে সেগুলো আন্তর্জাতিক রাজনীতিতে অত্যাধিক শক্তিধর জাতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং এরূপ রাজনীতির গতি প্রকৃতিকে যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এবার দেখো 3, প্রাকৃতিক সম্পদ। ভূগোলের মতো প্রাকৃতিক সম্পদ জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রকৃতি কর্তৃক প্রদত্ত উপযোগিতা সম্পন্ন দ্রব্যকে পামার ও পার্কিন্স প্রাকৃতিক সম্পদ বলে চিহ্নিত করেছেন। সাধারণভাবে প্রাকৃতিক সম্পদ বলতে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, জলজ সম্পদ, মৃত্তিকার উর্বরতা প্রভৃতিকে বোঝায়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়। প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে কৃষিজ সম্পদ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্পদ বলতে খাদ্যদ্রব্য ছাড়াও অন্যান্য কৃষিজ দ্রব্য যেমন তুলো, পশম, পাট, রবার প্রভৃতির মতো কাঁচামালকে বোঝায়। কৃষিজ সম্পদের মধ্যে খাদ্যদ্রব্যের গুরুত্ব সর্বাধিক, কারণ খাদ্য স্বয়ংসম্পন্ন রাষ্ট্রগুলি অতি সহজে জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যার খাদ্য স্বয়ংসম্পন্ন, যে দেশ নিজেদের দেশের জনগণের খাদ্য সামগ্রিকভাবে নিজেরাই উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে কি সেই দেশের শক্তির অটোমেটিক বৃদ্ধি পাবে? তাকে কাউকে কাছে তো খাদ্য ধার করতে হবে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কথা উল্লেখ করা যেতে পারে। কিন্তু খাদ্যের ঘাটতির জন্য যেসব দেশ খাদ্য আমদানি করতে হয়, আন্তর্জাতিক রাজনীতিতে সেই সব দেশ বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। খাদ্য রপ্তানিকারক দেশগুলি কর্তৃক আরোপিত শর্তগুলি মেনে নিয়েই আমদানিকারী দেশগুলিকে খাদ্য আমদানি করতে হয়। ফলে তাদের স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা কার্যত অসম্ভব। পররাষ্ট্রের ক্ষেত্রে স্বাধীন হতে পারে না, কারণ আমি যার কাছে খাদ্য চাইতে যাচ্ছি সে অনেক রকম শর্ত আরোপ করবে যে আমার দেশের সাথে এই রকম সম্পর্ক ঠিক রাখতে হবে, পররাষ্ট্রনীতি আমাদের শেষ করতে হবে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে, তা না হলে আমি খাদ্য দেবো না, তাহলে মুশকিল। এবার যখন আমি আমদানি রপ্তানি কি, আমরা যখন কোনো দেশ থেকে কিছু নিই তো সেটাকে বলে আমদানি, আর কোনো দেশকে যদি কোনো কিছু পাঠাই সেটাকে বলে রপ্তানি। এবার দেখো, খাদ্যের অভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতির উপরে বিরূপ প্রভাব পড়ে। দেশের মানুষ দুবেলা পেট ভরে খেতে না পারলে স্বাভাবিক কারণে অপুষ্টি, নানা রকমের ব্যাধির সম্মুখীন হতে হয়। এইসব মানুষ কখনো এই উৎপাদনের কার্যে পূর্ণ শক্তি উৎস নিয়ে অংশগ্রহণ করতে পারে না। ফলে কাঁচামালের উৎপাদন আশানুরূপ না হয়, শিল্প ক্ষেত্রে দেশের অগ্রগতি যথেষ্ট ব্যাহত হয় এবং দেশের জনগণ যদি খেতেই না পারে তা কাঁচামাল কোথা থেকে উৎপাদন করবে তারা? আর কাঁচামাল উৎপাদন না করলে শিল্প কিভাবে হবে? শিল্পের যে অগ্রগতি কিভাবে হবে? শিল্পের অগ্রগতি প্রধান হচ্ছে কাঁচামাল যোগান, কোথা থেকে পাবে? এরূপ দেশ যুদ্ধের সময় আরো সংকটের মধ্যে পড়ে, কারণ যুদ্ধের সময় খাদ্য রপ্তানিকারী দেশগুলি নিজেদের প্রয়োজনে খাদ্য রপ্তানি বন্ধ করে দেয়। তাছাড়া যুদ্ধরত কোনো দেশ যাতে অন্য দেশে খাদ্য রপ্তানি করতে না পারে, এরূপ রাষ্ট্রগুলি সেই জন্য নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এইসব কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিকে প্রচন্ড খাদ্য সমস্যায় পড়তে হয়েছিল। জার্মানিকে সব দেশগুলো কি বললো, খাদ্য রপ্তানি করা বন্ধ করে দিল, খাদ্য দেবেই না, তাহলে জার্মানি কিভাবে লড়াই করবে? এই জন্য তাদের খুব খাদ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। বা যুদ্ধকালীন অবস্থায় প্রতি দেশকে, বিশেষত যুদ্ধরত দেশগুলিতে সামরিক বাহিনীর জন্য বিপুল পরিমাণে খাদ্য ও মজুদ রাখতে হয়। আর যুদ্ধের সময় সামরিক বাহিনী লড়াই করবে, তাদের না খেয়ে কি করে লড়াই করবে? অর্থাৎ খাদ্য দরকার। ফলে খাদ্য আমদানিকারী দেশগুলিতে খাদ্যের জন্য হাহাকার ওঠে। জাতীয় শক্তির অন্যতম উপাদান হিসেবে খাদ্যের গুরুত্ব প্রসঙ্গে মন্তব্য করতে মর্গেনথাও বলেছেন যে স্থায়ী অভাব, খাদ্যের স্থায়ী অভাব আন্তর্জাতিক রাজনীতি একটি রাষ্ট্রের স্থায়ী দুর্বলতার কারণ হয়ে ওঠে। মানে তার যদি সময় বিভিন্ন দেশের থেকে খাদ্য আমদানি করতে হয়, তার দুর্বলতা হতে বাধ্য। আন্তর্জাতিক একটি দেশকে জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে গেলে কেবল খাদ্য সংশোধন হলে চলবে না, সেই সঙ্গে তাকে শিল্পোন্নত সামরিক শক্তি সম্পন্ন হতে হবে। শিল্পায়নের জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল, খনিজ ও জলজ সম্পদের প্রয়োজন। কয়লা, লোহা, তামা,
টিন, সীসা, খনিজ তেল, ইউরেনিয়াম, প্লুটোনিয়ামের মতো খনিজ সম্পদ এবং জলজ সম্পদ থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে কাজে লাগাতে হলে প্রয়োজন উন্নত প্রযুক্তিবিদ্যার প্রয়োগ এবং বিকাশ সাধন। কিন্তু বিশ্বের কোন দেশই যাবতীয় কাঁচামাল এবং খনিজ জলজ সম্পদ সংসম্পন্ন নয়। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কথা বলা যায়। বিশ্বের এই দুই দেশ শিল্প উন্নতির জন্য প্রয়োজনীয় সম্পদে প্রায় সংসম্পন্ন হলেও তাদের বাইরের দেশ থেকে কিছু কাঁচামাল ও খনিজ সম্পদ আমদানি করতে হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কয়লা ও লোহা ছিল শক্তি উৎপাদনের প্রধান উৎস। এই দুটি খনিজ সম্পদের সংসম্পন্ন হয় গ্রেট ব্রিটেন তদানীন্তন বিশ্বের সর্বশেষ শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কিন্তু এই যুদ্ধের সময় থেকে শক্তির প্রধান হিসেবে কয়লা ও লোহার পরিবর্তে তেল বিশেষ গুরুত্ব লাভ করার ফলে তৈল সম্পদের অভাবে গ্রেট ব্রিটেন দ্বিতীয় শ্রেণীর শক্তিতে পরিণত হয়। অন্যদিকে তৈল সম্পদের মোটামুটি সংসম্পন্ন হয় মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন পূর্বাপেক্ষা অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল। তৈল সম্পদের গুরুত্ব মন্তব্য করতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় তদানীন্তন ফরাসি রাষ্ট্রপতি জর্জ ক্লিমেসিয়াউ মন্তব্য করেছিলেন, এক ফোঁটা তেল আমাদের সৈন্যের এক ফোঁটা রক্তের থেকেও বেশি দামি। বর্তমান মধ্যপ্রাচ্যে আরব দেশগুলি তৈল সম্পদ অধিক সমৃদ্ধ হওয়ার তাদের উপর প্রভাব বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স এর মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। হান্স মার্ক তাকে তেল কূটনীতি বলে চিহ্নিত করেছেন। সাম্প্রতিককালে ইউরেনিয়ামের মতো গুরুত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ একটি খনিজ পদার্থ থেকে আণবিক শক্তি উৎপাদন করা সম্ভব হয়। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, চেকোস্লোভাকিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো ইউরেনিয়াম সমৃদ্ধ দেশগুলির শক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকগুলি বৃদ্ধি পেয়েছে। তবে কেবল বিভিন্ন ধরনের সম্পদ থাকলে যে একটি দেশ বৃহৎ রাষ্ট্রীয় শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে কথা ঠিক নয়। সেই সম্পদকে যথাযথভাবে কাজে লেগে একটি শিল্পোন্নত দেশ হিসেবে নিজেকে গড়ে তুলতে না পারলে কোনো দেশই বৃহত্তর জাতীয় শক্তি হিসেবে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না। দেখো, আরবে বহু তেল আছে, কিন্তু তেল থাকলে তো শুধু হবে না। আবার যেসব দেশে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামকে কাজে লাগিয়ে সেই থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার মতো যে ব্যবস্থা, সেটা তো তাকে থাকতে হবে। জ্ঞান বিজ্ঞান উন্নত না হলে তো সেটা সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো শিল্পোন্নতি। একটি দেশ কেবল প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালে সমৃদ্ধ হলে জাতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। সেজন্য প্রয়োজনীয় কাজে লাগিয়ে সেই কাঁচামালকে কাজে লাগিয়ে শিল্পোন্নত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গড়ে তুলতে হবে। আধুনিক বিশ্বের শিল্পায়নকে কোন একটি দেশের অগ্রগতির মাপকাঠি বলে গণ্য করা হয়। প্রাকৃতিক সম্পদ ও কাঁচামালের অভাব থাকলে একটি দেশ নিজের শিল্পোন্নত করার কাজের জন্য প্রাকৃতিক সম্পদ ও কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে পারে। এইভাবে ব্রিটেন ও ফ্রান্স শিল্প সমৃদ্ধ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু প্রাকৃতিক সম্পদ ও কাঁচামাল যথেষ্ট সমৃদ্ধ না হওয়া সত্ত্বেও ভারত এখনো পর্যন্ত নিজেকে শিল্পোন্নত দেশ বলে দাবি করতে পারে না, কারণ শিল্প উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও কাঁচামাল ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প পরিকাঠামো গড়ে তোলার জন্য যথেষ্ট পুঁজি, বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক, অতি উন্নত প্রযুক্তি, উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন পরিচালক, উৎপাদিত শিল্প সামগ্রী বিক্রয়ের জন্য বাজার প্রভৃতির প্রয়োজন। ভারতে দেখো কাঁচামালের অভাব নেই, কিন্তু ভারতের সেই পুঁজি নেই। ভারতের বিপুল সংখ্যক জনগণ দক্ষ শ্রমিকের অভাব, উন্নত প্রযুক্তির অভাব, সেই জন্য এখনো কিন্তু তারা ভারত খুব একটা উন্নত করতে পারছে না। ঠিক আছে, পামার ও পার্কিন্স শিল্পায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতাকে জাতীয় শক্তিগত উপাদান হিসেবে চিহ্নিত করেছেন। বস্তুত শিল্পায়নের জন্য কেবল নয়, একটি দেশকে সামরিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন। এই বিষয়ে মন্তব্য দিয়ে মর্গেনথ বলেছেন, আধুনিক যুদ্ধবিরোধী ও যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রয়োগ সামরিক ভারী শিল্পের বিকাশকে জাতীয় শক্তির অপরিহার্য উপাদান। আর এই যে প্রযুক্তি যুদ্ধবিরোধী যোগাযোগের কি দরকার? প্রযুক্তিবিদ্যার প্রয়োগ দরকার। তবে ইদানিং আবার ভারত কিন্তু উঠে দাঁড়িয়েছে, ভারত আবার প্রযুক্তিতে অনেক কিছু উন্নতি করছে আর কি। এবং সর্বোপরি দেশের একটা স্থায়ী সরকার যদি থাকে এবং সেই সরকার যদি শক্তিশালী মানসিক গঠন সম্পর্কে প্রধানমন্ত্রী, সোজা কথা হচ্ছে প্রধানমন্ত্রী যদি ভালো হয় তাহলে দেশের উন্নতি সম্ভব আর কি। দেখো, শিল্পোন্নত দেশগুলো তাদের উন্নত প্রযুক্তি প্রয়োগ করে ইউরেনিয়ামকে কাজে লেগে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে। কিন্তু বিপুল পরিমাণে ইউরেনিয়াম থাকা সত্ত্বেও শিল্প প্রযুক্তিগত থেকে চেয়ে অনগ্রসর হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা কিংবা কঙ্গোর মতো দেশগুলি আত্মবদ্ধ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু ভারত ও পাকিস্তান শিল্পোন্নত দেশ না হয়ে যতক্ষণে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে সক্ষম হলেও প্রথম শ্রেণীর জাতীয় শক্তি হিসেবে আত্মবোধ নিজে প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের পারমাণবিক শক্তি ধর, কিন্তু আমাদের কিন্তু সেইভাবে উন্নতি নেই। দেশের যোগাযোগ ব্যবস্থার এখনো অভাব আছে, এখনো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিদ্যুৎ নেই, আমাদের দেশের লোক এখনো সেইভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, আমাদের অনেক সমস্যা আছে। সেই জন্য পারমাণবিক শক্তিধর হয়েও আমরা কিন্তু জাতীয় শক্তি হিসেবে সেইভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারিনি। এবার দেখো সামরিক প্রস্তুতি। যথাযথ সামরিক প্রস্তুতি ছাড়া জাতীয় শক্তি হিসেবে একটি দেশের আত্মপ্রতিষ্ঠার জন্য উপাদানগুলি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, অন্যান্য উপাদানগুলি গুরুত্বহীন হয়ে পড়ে। যেমন একটি দেশের সামরিক প্রস্তুতি যুদ্ধবিগ্রহ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা, সুযোগ্য নেতৃত্ব, সামরিক বাহিনীর সংখ্যাগত গুণগত পরিমাণের প্রবৃদ্ধির উপর বিষয়ে নির্ভর করে। অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ
ঘটিয়ে আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, দ্রুতগামী বোমারু বিমান, অন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য রকেট, পারমাণবিক বোমা প্রভৃতি তৈরির মাধ্যমে যেসব দেশ নিজেকে সদা সর্বদা সামরিক দিক থেকে প্রস্তুত রাখতে পারে, কেবল তারাই প্রথম শ্রেণীর জাতীয় শক্তি হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি লাভ করতে পারে। অবশ্য সেই সঙ্গে সুযোগ্য ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং যথেষ্ট সংখ্যক গুণমান সম্পন্ন জল, স্থল, বিমান বাহিনী ছাড়া সামরিক প্রস্তুতি অসম্পূর্ণ থেকে যাবে। এই তিন বাহিনীর সৈন্যদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞানের অধিকারী হতে হবে। তাছাড়া তাদের মধ্যে সাহসিকতা, দেশের জন্য প্রয়োজন আত্মবলিদানের মানসিকতা প্রভৃতি থাকা একান্তই অপরিহার্য। আবার রণনীতি ও রণকৌশলগত কারণে জল, স্থল, বিমান বাহিনীর মতো সবসময় সমন্বয় সাধনের উপর সামরিক নেতৃত্বকে বিশেষভাবে নজর রাখতে হয়। কারণ সামরিক প্রস্তুতি সবসময় যদি ঠিক না থাকে, কোনো দেশ তোমাকে আক্রমণ করে দেবে। এই যে ভারতের সামরিক প্রস্তুতি ঠিক আছে বলে চীন কিন্তু আক্রমণ করতে গিয়ে করলো না, কিছুদিন আগে এটা ঘটনাটা ঘটলো আর কি। বর্তমানে পারমাণবিক অস্ত্রের অধিকারী রাষ্ট্রগুলি একে অন্যকে আক্রমণ করা থেকে বিরত রাখার জন্য এরূপ অস্ত্র প্রয়োগের ভীতি প্রদর্শন করে, কিন্তু সাধারণভাবে এই ধরনের কোন রাষ্ট্রে আকবরী আক্রমণ করা থেকে বিরত থাকে। কারণ এরূপ করা হলে আক্রান্ত রাষ্ট্রীয় আক্রমণকারী রাষ্ট্রের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করতে বাধ্য হবে। এইভাবে চলতে থাকলে আক্রমণকারী আক্রান্ত রাষ্ট্রগুলির সামগ্রিক ধ্বংস অনিবার্য হয়ে উঠবে। তাই রণকৌশলগত দিক থেকে একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকে। একে বলা হয় পারমাণবিক নিবৃত্তিকরণ। মানে কি, দুদেশেই পারমাণবিক অস্ত্র থাকলে ভয় থাকে যে ওকে আমি আক্রমণ করলে পারমাণবিক অস্ত্র বাধ্য হয়ে ফেলতে পারে, তাহলে আমার ক্ষতি হবে। মানে যুদ্ধ করলে দুদেশেরই ক্ষতি। কিন্তু এই জন্য কেউ কাউকে আক্রমণ করতে বিরত থাকে, কেউ কাউকে আক্রমণ করে না। যেমন পাকিস্তানও পারমাণবিক আছে, ভারতের পারমাণবিক আছে। ভারত পাকিস্তানের মধ্যে এত ঠান্ডা লড়াই চলছে, যুদ্ধ তো চলছেই, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কেউ কারোর উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে না। কিন্তু পারমাণবিক যুদ্ধে লিপ্ত দেশগুলির মধ্যে যাদের হাতে পারমাণবিক অস্ত্র নেই, তাদের উপর পারমাণবিক অস্ত্রসমূহ দেশ জয়লাভের জন্য শেষ পর্যন্ত সে অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করে না। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে ওই দুটি শহরকে কার্যত ধ্বংসস্তরে পরিণত করেছিল। তবে কথা সত্য যে পারমাণবিক শক্তিহীন রাষ্ট্রগুলির মতোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র নিজের প্রতিরক্ষা সুদৃঢ় করার জন্য সামরিক বাহিনী রাখতে হয়। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে তো পারমাণবিক বোমা ছিল না, জাপানকে পারমাণবিক বোমা নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেল আর কি। এবার দেখো, রাজনৈতিক উপাদান। কোন একটি দেশের মধ্যে জাতীয় শক্তির বিভিন্ন উপাদান বর্তমান থাকলে সে দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে না। কারণ ওই সব উপাদানকে সুসংবদ্ধভাবে ব্যবহার করা প্রয়োজন। সংশ্লিষ্ট দেশের সরকারই কেবল সুসংবদ্ধকরণের কাজে যথাযথভাবে সম্পাদন করতে পারে। তাই মর্গেনথাও উৎকর্ষ সম্মিলিত সরকারকে জাতীয় শক্তির স্বাধীন অবশ্য পূরণীয় শর্ত হিসেবে চিহ্নিত করেছে। তার মতে এরূপ সরকার যে তিনটি উপায়ে সুসংবদ্ধকরণের কাজ সম্পাদন করে সেগুলো এক হচ্ছে একদিকে জাতীয় শক্তি গঠনকারী বস্তুগত ও মানব সম্পদ, এর মধ্যে অন্যদিকে দুটির সঙ্গে পররাষ্ট্রনীতির ভারসাম্য রক্ষার সচেষ্ট হবে। 2, জাতীয় শক্তির বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে। এবং 3, সরকার কর্তৃক অনুষ্ঠিত পররাষ্ট্রনীতির প্রতি জনসমর্থন অর্জনের কাজে আত্মনিয়োগ করবে। বস্তুত একটি দেশের সরকার জাতীয় নীতির সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে। এই দুটি নীতি যাতে পরস্পর বিরোধী না হয় সেজন্য সরকারকে সর্বদাই সতর্ক থাকতে হয়। তাছাড়া নীতি নির্ধারণ, অগ্রাধিকার স্থিরীকরণ, সম্পদ সংগ্রহ, উৎপাদন বন্টন ও বিনিয়োগ সংক্রান্ত নীতি প্রণয়ন, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নীতি প্রণয়ন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিরীকরণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু সরকারের নির্ধারিত নীতি কেমন হবে তা সংশ্লিষ্ট দেশের সরকারের প্রকৃতির উপর নির্ভর করে। একটি দেশের সরকার গণতান্ত্রিক প্রকৃতি সম্পন্ন হলে জনমতের দিক লক্ষ্য রেখে জাতীয় কিংবা পররাষ্ট্র বিষয়ে যাবতীয় নীতি নির্ধারিত হয়। যদি গণতান্ত্রিক সরকার হয় দেশে, তাহলে কিন্তু জনগণকে মাথায় রেখেই করবে। কিন্তু যদি একনায়কতান্ত্রিক সরকার হয় তাহলে কিন্তু সেটা করবে না। এই সব ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আইনসভা প্রভৃতির মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে। এর ফলে সরকারি কার্যক্রমের পেছনে জনসমর্থন থাকে বলে সরকার দৃঢ়ভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম হয়। যে কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটের সময় জনগণ সাধারণ সরকারের পেশে এসে দাঁড়ায়। কিন্তু কোন দেশের সরকার স্বৈরতান্ত্রিক প্রকৃতি সম্পন্ন হলে সেই সরকার গণপ্রীতি কার্যত না থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে সে সরকার গণতান্ত্রিক সরকারের মতো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারে না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, একটি দেশে সরকারের পরিবর্তন ঘটলে তার জাতীয় নীতি ও পররাষ্ট্র নীতির গুণগত পরিবর্তন কতখানি ঘটবে তা নির্ভর করে নতুন সরকারের রাজনৈতিক মতাদর্শ ও কর্মসূচির উপর। দেখো, যে সরকার যদি কিছু পরিবর্তন আছে, নতুন সরকার কেমন নীতি নেবে, পুরনো সরকার নীতি নাও মানতে পারে। ইটালি ও জার্মানিতে যথাক্রমে বিগত শতকের 20 বা 30-এর দশকে ফ্যাসিবাদ নাৎসিবাদী সরকার, কিংবা 1917 সালে রাশিয়ায় এবং 1949 সালে চীনে কমিউনিস্ট ক্ষমতায় আসার পর ওইসব দেশের জাতীয় ও পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন সাধিত হয়েছিল। কিন্তু ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত প্রভৃতি যে সরকারের পরিবর্তন ঘটলো, জাতীয় নীতি ও পররাষ্ট্র নীতির কাছে কোনোরূপ মৌলিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। আসলে গণতান্ত্রিক রাষ্ট্র একরকম আর সমাজবাদী রাষ্ট্র আর এক রকম। আমলাতন্ত্র দেখো, রাজনৈতিক উপাদান অন্যতম অবিচ্ছেদ্য অংশ হলো আমলাতন্ত্র। কারণ আমলারাই তো মূলত দেশটাকে চালায়। নেতারা বলে ঠিকই, কিন্তু আমলারা হচ্ছে চাকরি করে। আমলা কারা? যারা এই যে আইএস, আইপিএস, এরা হচ্ছে আমলা। হ্যাঁ, আমাদের যেমন WBCS অফিসার, এরা হচ্ছে আমলা। এরাই মূলত সরকারি কর্মচারী। এরা হচ্ছে 60 বছর মধ্যে যেমন চাকরি করে, এরাই তো মূলত চালায়।
তাহলে তারা হচ্ছে আমলা। প্রধানত উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সরকারি নীতি নির্ধারণ ও রূপায়ণের কাছে আমলাদের অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। জাতীয় শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ করতে হয়, কিন্তু উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দই মন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্বভার লাভ করলেও সরকারি নীতি নির্ধারণের মতো জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এ ব্যাপারে তাদের বিশেষভাবে নির্ভর করতে হয় অভিজ্ঞ আমলাদের উপর। ধরো আমলারাই হচ্ছে বিভিন্ন রকম পড়াশোনা করে থাকে। হ্যাঁ, এমন একজন মন্ত্রী হলো, একটা বিষয়ে মন্ত্রী হলো, সে লেখাপড়ায় যায় না, কিন্তু আমাদের গণতন্ত্র, সে তো মন্ত্রী তো হতেই পারে, কিন্তু সে বিষয়ে কিছু জানে না। তার অবস্থা কি হবে? সে ওই বিষয়ে যে প্রধান সেক্রেটারি, তার উপর নির্ভর করতে হবে তাকে। ঠিক আছে। তাছাড়া নির্ধারিত নীতি সমূহকে কার্যকর করার দায়িত্ব আমলাদের হাতে অর্পণ করা হয়। ফলে আমলারা সৎ, সুদক্ষ ও জনকল্যাণে ব্রতী হলে সংশ্লিষ্ট দেশের সরকার যেমন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে, তেমনি তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। কিন্তু অসৎ, অদক্ষ, জনস্বার্থ বিরোধী মনোভাবাপন্ন হলে সেই দেশের সরকারের নেতৃত্বে সংশ্লিষ্ট দেশের পক্ষে জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা বাস্তবে অসম্ভব হবে। এবার দেখো জাতীয় নেতৃত্ব। কেউ কেউ জাতীয় শক্তির উন্নত উপাদান হিসেবে জাতীয় নেতৃত্বের উপর গুরুত্ব আরোপের পক্ষপাতী। তাদের মতে সুযোগ্য, দূরদর্শী, ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব জাতীয় শক্তির বিভিন্ন উপাদানের মধ্যে যথোপযুক্ত সমন্বয় সাধনের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিকে মর্যাদামণ্ডিত শক্তিশালী করে তুলতে পারেন। নেতৃত্ব দূরদর্শী ও সুদক্ষ হলে দেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি উপাদানের কথা বিচার বিবেচনা করে জনসামর্থ্যের ভিত্তিতে এমন পর্যায় নির্ধারণ করেন যা নিশ্চিতভাবে সাফল্য লাভ করে। অনেক সময় আবার জাতীয় শক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান যেমন জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, কাঁচামাল প্রভৃতির অপ্রতুলতা সত্ত্বেও সুযোগ্য জাতীয় নেতৃত্বের বিকল্প কর্মসূচি বা পরিকল্পনার ফলে সংশ্লিষ্ট দেশ বা দেশগুলি কেবল শিল্পোন্নত দেশ হিসেবেই নয়, সেই সঙ্গে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় শক্তি হিসেবে নিজেকে বা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময় ব্রিটেন ও ফরাসি জাতীয় নেতৃত্বের কথা উল্লেখ করা যেতে পারে। তবে জাতীয় নেতৃত্ব অযোগ্য, অদূরদর্শী ও ব্যক্তিত্বহীন হলে জাতীয় শক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ উপাদান বর্তমান থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বা দেশগুলি জাতীয় শক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে নিজেকে বা নিজেদের প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়। মানে কি, শক্তিশালী, স্থায়ী, ভালো, বুদ্ধিমান সরকার গঠিত হতে হবে, তা না হলে হবে না। অবশ্যই একথা সত্য যে জাতীয় শক্তির উপাদান হিসেবে নেতৃত্বের ভূমিকাকে স্বতন্ত্রভাবে বিচার বিশ্লেষণ করার কোনো নির্দিষ্ট মানদণ্ড থাকায় অনেকে এটিকে জাতীয় শক্তির উপাদান হিসেবে স্বীকৃতি প্রদান করতে রাজি নয়। তবে এই কথা অস্বীকার করা যায় না, বিভিন্ন দেশে বিভিন্ন সময় এমন কয়েকজন অনন্য সাধারণ প্রতিভা সম্পন্ন নেতা নেত্রীর আবির্ভাব করেছে যারা তাদের অবদানের কথা সমগ্র বিশ্ব সকৃতজ্ঞচিত্তে স্মরণ করে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন, রুজভেল্ট, আইজেনহাওয়ার ও কেনেডি প্রমুখ, রাশিয়ার লেনিন ও স্তালিন, ব্রিটেনের চার্চিল, ফ্রান্সের দ্য গল, চীনের মাও জেদং ও জৌ এন লাই, কিউবার ফিদেল কাস্ত্রো, মিশরের নাসের, ভিয়েতনামের হো চি মিন এবং ভারতের জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, বাংলাদেশের মুজিবুর রহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার দেখো কূটনীতি। হান্স মার্গেনথাউ জাতীয় শক্তি উপাদানগুলির মধ্যে প্রকৃতিগতভাবে অস্থায়ী হলেও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কূটনীতির উৎকর্ষকে চিহ্নিত করেছে। একটি দেশের সরকার যে পলিসি নির্ধারণ করে তাকে বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হয় কূটনীতিবিদদের উপর। শান্তির সময়ে একটি জাতির পররাষ্ট্র বিষয়ক আচরণের উপর তাদের জাতীয় শক্তির হ্রাসবৃদ্ধি যথেষ্ট নির্ভরশীল। বলা বাহুল্য, ওই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে বিদেশে অবস্থানকারী রাষ্ট্রদূতদের উপর। যে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিজেদের দেশের সম্পর্কের বন্ধন সুদৃঢ়করণ, বিদেশে নিজ দেশের সরকারের গৃহীত জাতীয় আন্তর্জাতিক নীতি যথাযথ ব্যাখ্যা প্রদান এবং সে বিষয়ে জনমত গঠন, বিদেশি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা, কারিগরি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আদান প্রদান বৃদ্ধির ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন ও প্রয়োজনীয় চুক্তি সম্পাদনের ব্যবস্থা গ্রহণ, পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উপায় এর মধ্যে সমন্বয় সাধন প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ কার্যগুলি তারাই সম্পাদন করে। জাতীয় সরকারের দুর্বলতা পূরণের ক্ষেত্রে সুদক্ষ কূটনীতিবিদরা যথেষ্ট ইতিবাচক ভূমিকা পালন করতে পারেন। এমনকি স্বদেশের প্রতি বৈরীভাবাপন্ন কোন রাষ্ট্রের মনোভাব পরিবর্তনের মাধ্যমে দুটি দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কূটনীতিবিদদের বিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়। এইসব কারণে মর্গানথাউ কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক ও পামার ও পানকিস কূটনীতিবিদদের নিজ নিজ দেশের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছে। প্রশ্ন আসে যে কে বলেছেন কূটনীতিবিদদের চক্ষু কর্ণ, কে বলেছেন? পামার ও পানকিস। এবার দেখো সামাজিক উপাদান। জাতীয় শক্তির সামাজিক উপাদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। সামাজিক উপাদানের মধ্যে সমাজের জাতপাতগত, উপজাতিগত, ধর্মগত, বর্ণগত, ভাষাগত কাঠামোর অবস্থিতি লক্ষ্য করা যায়। একটি দেশ বলিষ্ঠ জাতীয় শক্তি হিসেবে তখনই আত্মপ্রকাশ করতে সক্ষম হবে যখন সংশ্লিষ্ট দেশের জনসাধারণ ওইসব কাঠামোর মধ্যে থেকে বৃহত্তর জাতিগত স্বার্থকে প্রাধান্য দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের বিভিন্ন ধরনের জাতভুক্ত, উপজাতিভুক্ত, ধর্মীয় সম্প্রদায়ভুক্ত বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করলেও তাদের মূল পরিচয় হলো তারা ভারতীয়, ইন্ডিয়ান। এর অর্থ নয় যে তাদের জাতপাত, উপজাতিগত, ধর্মগত, ভাষাগত প্রভৃতির পরিচয় বিলোপ সাধন করতে হবে, কিন্তু এইসব পরিচয় সমগ্র জাতিগত পরিচয় ঊর্ধ্বে স্থান পায় তখন তারা
সংকীর্ণ পরিচয় গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ে, ফলে তা জাতপাতগত, উপজাতিগত, ধর্মীয়, ভাষাগত বিদ্বেষ দেশের ঐক্য সংগতি কেবল বিনষ্ট করে না, সেই সঙ্গে একটি জাতির পরিচয়গত ক্ষেত্রে সংকট ডেকে আনে। এর ফলে পারস্পরিক সংঘর্ষ, রক্তপাত প্রভৃতি বন্ধ করার কাজে সরকারকে ব্যস্ত থাকতে হয়। দেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক গঠনের পথ কার্যত অবরুদ্ধ হয়ে যায়, ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্টের ভাবমূর্তি বিনষ্ট হয়। এমত অবস্থায় একটি দেশের পক্ষে বিশ্ব রাজনীতিতে একটি ঐক্যবদ্ধ জাতীয় শক্তি নিজেকে প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ, অশ্বেতাঙ্গ মধ্যে বিরোধ, সাম্প্রতিককালে ব্রিটেনে জাতিগত বিদ্বেষ প্রভৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তি পরিষদ দেশের মর্যাদাকে যথেষ্ট পরিমাণে পূর্ণ করেছে। দেখো, ভারত বিভিন্ন জাতি রাষ্ট্র, কিন্তু আমাদের কিছু আমরা সবাই যদি নিজেদের ইন্ডিয়ান না ভাবতে শুরু করি, আমরা যদি নিজেদের আলাদা ভাবতে শুরু করি, তাহলে কি আমাদের দেশ কোনো উন্নতি করতে পারবে না। সেরকম ব্রিটেনে জাতিগত বিদ্বেষ আছে, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ, অশ্বেতাঙ্গদের মধ্যে বিদ্বেষ আছে। এইসব থাকলে তাদের সেই সব দেশের এই যে সামাজিক উপাদানের যে সমস্যা, সেই সব দেশে কি হয়, তারা জাতীয় শক্তি হিসেবে কখনোই সম্মানিত হতে পারে না আর কি। মনস্তাত্ত্বিক উপাদান। জাতীয় শক্তির অন্যতম গুরুত্ব উপাদান হলো মনস্তাত্ত্বিক উপাদান। এর উপাদানের প্রধান তিনটি অংশ রয়েছে: একটা জাতীয় চরিত্র, দুই জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি, এবং তিন হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তি। জাতীয় চরিত্র দেখো, প্রতিটি জাতির একটি সুস্পষ্ট জাতীয় চরিত্র থাকে। জাতীয় শক্তির উপাদান হিসেবে এর গুরুত্ব সম্পর্কে মন্তব্য দিতে হ্যারল্ড নিকলসন বলেছেন যে জাতীয় নীতি জাতীয় চরিত্রের দ্বারা রঞ্জিত, নিয়ন্ত্রিত হয়। সেই চরিত্রকে বুঝতে না পারলে জাতীয় নীতিকে বোঝা সম্ভব নয়। জাতীয় চরিত্র হলো একটি জাতির ইতিহাস ও সামাজিক অভিজ্ঞতার যৌথ ফসল। কিন্তু জাতীয় চরিত্র বলতে সঠিক কি বোঝায় সে বিষয়ে ঐক্যমতের অভাব বিশেষভাবে লক্ষণীয়। অনুরূপভাবে একটি জাতির শিল্পোন্নতি কিংবা সামরিক প্রস্তুতি অথবা প্রাকৃতিক সম্পদ বা কাঁচামালকে যেভাবে পরিমাপ করা যায়, জাতীয় চরিত্রকে সেভাবে পরিমাপ করা সম্ভব নয়। তাছাড়া সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় চরিত্র ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। আসলে একটি দেশের জাতীয় চরিত্রকে সে দেশের জলবল, সুদীর্ঘ ইতিহাস, সামাজিক অভিজ্ঞতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ফল বলে মনে করা হয়। উদাহরণ হিসেবে ব্রিটিশদের বাস্তব জ্ঞান, ফরাসিদের উচ্ছ্বাস, মার্কিনীদের ব্যক্তিগত উদ্যোগ, উদ্ভাবনী শক্তি, রাশিয়ানদের নাছোড়বান্ধা ভাব, জার্মানদের শৃঙ্খলাপরায়ণতা ও কার্য সম্পাদনে অধ্যবসায়ী মনোভাব, জাপানিদের কর্মনিষ্ঠা প্রভৃতি কথা উল্লেখ করা হয়েছে। এক একটা জাতির এক একটা চরিত্র থাকে, ঠিক আছে। যেমন আমাদের দেশের গোর্খারা খুব ভালো যুদ্ধ করতে পারে, সেরকম আর কি। হ্যাঁ, প্রতিটি জাতি ও তাদের নিজস্ব জাতীয় চরিত্র সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করে, এটাই স্বাভাবিক। কিন্তু তা করতে অনেক সময় তারা অন্য দেশের জাতীয় চরিত্রকে ছোট করে দেখতে গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় শক্তি হিসেবে যথেষ্ট খেসারত দিতে হচ্ছে। উদাহরণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন জাতীয় চরিত্রের অবমূল্যায়ন করে অতি দ্রুত জয়লাভ করতে গিয়ে হিটলার তথা জার্মানিকে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক প্রতিরোধের মুখে পড়ে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে মেনে নিতে হয়েছিল। অনুরূপভাবে ভিয়েতনামের মতো একটি ক্ষুদ্র দেশের জনগণের স্বাধীনতাকামী জাতীয় চরিত্রকে উপেক্ষা করে বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিকে আক্রমণ করেছিল। কিন্তু জাতীয় মুক্তি সংগ্রামে কৃত সংকল্প সেখানকার জনগণ জীবন মৃত্যুকে পরোয়া পায়ে ভিত্ত করে ভাবনাহীন চিত্তে সুদীর্ঘকাল সংগ্রাম করার ফলে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত হয়েছিল। দেখো, ভিয়েতনামের মতো ছোট্ট দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানত করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় শক্তিশালী দেশ, কিন্তু কেন করতে পারেনি? সেই দেশের জনগণ এক হয়ে গেছিল। তারা তাদের জীবন মৃত্যুকে তুচ্ছ করে লড়াই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, সেজন্য তাদের কিছু করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এইসবে উদাহরণ হিসেবে মার্গান্ত একটি মন্তব্যে যথার্থতা প্রমাণিত হয়। কি মন্তব্য? তিনি বলেছেন, জাতীয় সংকট ও জরুরি অবস্থায় মোকাবেলা করার মধ্য দিয়ে একটি দেশের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এবার দেখো, জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি। জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি জাতীয় চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকে। তবে আত্মবিশ্বাসের নৈতিক শক্তি বলতে কি বোঝায় তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে সাধারণভাবে এটিকে এমন একটি মানসিক অনুভূতি বলে চিহ্নিত করা যায় যা জনসাধারণকে আত্মবিশ্বাসী ও নীতিনিষ্ঠ করে তোলে। ফলে তারা দেশের জন্য সংগ্রাম করতে সর্বপ্রকার আত্মত্যাগে প্রস্তুত থাকে, এমনকি প্রয়োজনে মৃত্যুবরণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। এরূপ শক্তি একটি বিশেষ পরিস্থিতির জনসাধারণের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত সেই পরিস্থিতিতে পথ নির্দেশ করে। আবার শান্তি ও যুদ্ধের সময় জাতীয় সরকারের পররাষ্ট্রনীতির প্রতি দৃঢ় সমর্থন জ্ঞাপনের জন্য তা অনুপ্রেরণা যোগায়। কোন দেশের জনসাধারণের মধ্যে এরূপ শক্তির অভাব থাকলে কোন বিশেষ সংকটের সময় বা যুদ্ধে সেই জাতি ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়ে। কিন্তু যে জাতি এরূপ শক্তির অধিকারী সেই জাতি যুদ্ধ কিংবা অন্য কোনো ধরনের সংকটের মুখোমুখি দাঁড়াতে বিন্দুমাত্র ভয় পায় না। বলা বলল, দৃঢ় প্রত্যয়, অদম্য সাহস, সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতার ফলে শেষ পর্যন্ত ওই জাতি নিশ্চিতভাবে সাফল্য লাভ করে। এইসব কারণে মার্গান্ত জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তিকে শক্তির আত্মা, সোল বলে বর্ণনা করেছে। পামার পানকিসের মতে এরূপ নৈতিক শক্তি আদর্শ ভাবধারার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। ফলে মানব ইতিহাসে বিভিন্ন সময় ধর্ম, জাতীয়তাবাদ, উদারনৈতিক গণতন্ত্র, সাম্যবাদ, ফ্যাসিবাদ প্রভৃতি আদর্শ ভাবধারা অনুপ্রাণিত হয়ে মানুষ চরম আত্মত্যাগ স্বীকার করতে কুণ্ঠিত হয়নি। অনেকে মনে করেন যে প্রচারের মাধ্যমে কৃত্রিমভাবে একটি জাতির মধ্যে জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি গড়ে তোলা যায়। এইভাবে দ্বিতীয় বিশ্ব সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ব্রিটিশ জাতির মধ্যে এরূপ শক্তি জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তবে এই কথা সত্য যে একটি দেশের সরকার
সরকারের প্রকৃতির উপর জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি বহুল অংশে নির্ভরশীল। যে সরকারের গণভিত্তি অর্থাৎ জনসমর্থন অত্যন্ত ব্যাপক, সেই সরকারের প্রতি জনসাধারণের আস্থা ও বিশ্বাস তাদের এরূপ শক্তির অধিকারী করে তোলে। কিন্তু কোন দেশের সরকার জনসাধারণের মতামতকে উপেক্ষা করে স্বৈরশাসন কায়েম করলে সমগ্র জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি বিনষ্ট হয়। তাছাড়া যে দেশের জনসাধারণ ধর্মগত, জাতিগত, বর্ণগত, ভাষাগত, সম্প্রদায়গতভাবে বিভক্ত এবং পারস্পরিক ঘৃণা ও বিদ্বেষ বশত পারস্পরিক হানাহানিতে লিপ্ত থাকে, সেই দেশের জনসাধারণের মধ্যে এরূপ শক্তির বিশেষ অভাব পরিলক্ষিত হয়। ফলে একটি যথাযথ জাতীয় শক্তি হিসেবে এরূপ দেশ কখনোই আন্তর্জাতিক রাজনীতিতে আত্মপ্রকাশ করতে পারে না। এবার আন্তর্জাতিক মর্যাদা ভাবমূর্তি। একটি রাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ভাবমূর্তি তার জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। কোন একটি দেশের আন্তর্জাতিক মর্যাদা ভাবমূর্তি তার নিজের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্যান্য রাষ্ট্র ও বিশ্ব জনমতের স্বীকৃতির উপর। যে কোনো রাষ্ট্রের নীতি, আদর্শ, লক্ষ্য, দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনধারা, ওয়ে অফ লাইফ, অভ্যন্তরীণ বৈদেশিক নীতি, সামরিক শক্তি, অন্যান্য দেশকে সহযোগিতা করার ইচ্ছা ও সামর্থ্য, জাতীয় সংহতি, জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ, ক্রীড়া ক্ষেত্রে সাফল্য, অন্য রাষ্ট্রের সঙ্গে তার আচার আচরণ, আন্তর্জাতিক বিরোধের মীমাংসার জন্য মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক ভূমিকা পালন প্রভৃতি সমৃদ্ধভাবে তার আন্তর্জাতিক ভাবমূর্তি গড়ে তোলে। আবার যেসব রাষ্ট্র পারমাণবিক শক্তির বিশেষত পারমাণবিক মারণাস্ত্রের অধিকারী, আন্তর্জাতিক ক্ষেত্রে সেগুলো বৃহৎ বা অতি বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে। এইভাবে মর্যাদা বৃদ্ধির ফলে বিশ্ব রাজনীতিতে এরূপ রাষ্ট্রের ভাবমূর্তি বিশেষভাবে উজ্জ্বল হয়ে ওঠে। প্রতিটি রাষ্ট্রই আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের মর্যাদা ও ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করলেও সবাই সমানভাবে সেই কাজে সাফল্য অর্জন করতে পারে না। আবার বৃহৎ বা অতি বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভ করা সত্ত্বেও কোন রাষ্ট্রের কার্যকলাপ তার মর্যাদা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলি, বিশেষত ব্রিটেন ও ফ্রান্সের কথা উল্লেখ করা যেতে পারে। উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বনয় স্লোগান আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের মতো রাষ্ট্রগুলি বিশ্বব্যাপী নয়া উপনিবেশবাদী আধিপত্য প্রচেষ্টা এবং চিলি, ইরাক, লিবিয়ার মতো দেশগুলিকে রাষ্ট্রপ্রধানের ছলে বলে কৌশলে হত্যার পর ওইসব দেশে তাদের দাবিদার সরকার প্রতিষ্ঠার মতো ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তিকে কলুষিত করেছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বর্ণবিদ্বেষ বর্তমান থাকায় সেখানকার কৃষ্ণাঙ্গদের মানবাধিকার আদ্যপতি প্রতিষ্ঠা না হয় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের মর্যাদা ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে, তা বলাই বাহুল্য। এবার দেখো আন্তর্জাতিক অবস্থান। আন্তর্জাতিক একটি রাষ্ট্রের অবস্থান যা জাতীয় শক্তির অন্যতম নির্ধারণ উপাদান বলে বিবেচিত হয়। কোন একটি রাষ্ট্র আঞ্চলিক ক্ষেত্রে গঠিত অর্থনৈতিক ও সামরিক জোটের শরিক হতে কিংবা জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে। যে কোনো ধরনের জোটের শরিক হলে জোটভুক্ত রাষ্ট্রগুলির কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পেয়ে একটি দেশ তার জাতীয় শক্তি বৃদ্ধি সাধন করতে সক্ষম। কিন্তু জোটভুক্ত হয় নেতিবাচক দিকও আছে। প্রথমত জোটের শরিক হলে যে সবসময় প্রত্যাশা মতো সাহায্য সহায়তা পাওয়া যায় এমন কোন নিশ্চয়তা নেই। দ্বিতীয়ত জোটের শরিকদের এমন কিছু বিধিনিষেধ মেনে চলতে যা কিছুটা পরিমাণ হলেও তাদের স্বাধীনতা ও সার্বভৌমিত্বকে ক্ষুণ্ণ করে। তৃতীয়ত জোটভুক্ত হওয়ার অর্থ হলো অতিমাত্রায় পরনির্ভরশীল হওয়া। এরূপ রাষ্ট্রের পক্ষে এককভাবে জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা অসম্ভব হয়ে পড়ে। এইসব দিক থেকে বিচার করলে আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষ অবস্থান গ্রহণ করাকে শ্রেয় বলে অনেকে মনে করেন। কারণ এক হচ্ছে এরূপ অবস্থানকারী রাষ্ট্রগুলির সমর্থন লাভের আশায় পরস্পরবিরোধী জোটগুলি তাদের নানাভাবে সাহায্য করার জন্য নিজেদের মধ্যে কার্যত প্রতিযোগিতা আবর্তন হয়। দুই, এই ধরনের রাষ্ট্রগুলি তাদের সমর্থনের বিনিময়ে অধিকতর সুযোগ সুবিধা লাভের জন্য দর করাকষি করতে পারে। তিন, বিভিন্ন জোটের মধ্যে যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধের উত্তাপ থেকে জোট নিরপেক্ষ দেশগুলি সচেতন নিজেদের দূরে সরিয়ে রাখতে সক্ষম হয়। জোট গঠন কিংবা জোট নিরপেক্ষতা এবং নিরপেক্ষতা অবলম্বন ছাড়া দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন দেশ জাতীয় শক্তি হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে আবির্ভূত হতে পারে। উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা বলা যেতে পারে। পাকিস্তানের জাতীয় শক্তি বিচার করতে হলে তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অবশ্যই আলোচনার মধ্যে এসে পড়বে, কারণ পাকিস্তান চীনের উপর বেশিরভাগ নির্ভরশীল আর কি, মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের উপরে। উপসংহার, পরিশেষে বলা যেতে পারে একটি দেশের জাতীয় শক্তি কতখানি বিচার করার সময় কেউ কেউ বিশেষ কোনো উপাদানকে শক্তি নির্ধারকের আসনে বসিয়ে অন্য উপাদান গুরুত্বকে কার্যত অস্বীকার করে। উদাহরণ হিসেবে ভূ রাজনৈতিক তত্ত্ব, জিও পলিটিক্যাল থিওরি কিংবা সমরবাদ এর প্রবক্তারা যথাক্রমে কেবল ভূগোল ও সামরিক শক্তিকে জাতীয় শক্তির সম্পর্কে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে থাকেন। কিন্তু এরূপ করা আদৌ যুক্তিসঙ্গত নয়, কারণ জাতীয় শক্তি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক উপাদান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, শিল্পোন্নতি, সামরিক প্রস্তুতি প্রভৃতির মতো পার্থ উপাদানগুলির মতোই জাতীয় চরিত্র, জাতীয় আত্মবিশ্বাস, নৈতিক শক্তি, আন্তর্জাতিক মর্যাদা, ভাবমূর্তি, জাতীয় নেতৃত্ব প্রভৃতির মতো অপার্থিব উপাদানগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রতিটি উপাদান নিজ নিজের ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করলে কেবল একটি দেশ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। কোন একটি উপাদান প্রয়োজনের তুলনায় অনেক বেশি থাকলে সেই দেশটি বৃহৎ বা অতি বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এমন কোনো কথা নেই। উদাহরণ হিসেবে বলা যায় সংখ্যার দিক থেকে চীন ও ভারতের অবস্থান যথাক্রমে প্রথম ও দ্বিতীয়, কিন্তু এই দুটি রাষ্ট্রের কোনোটাই জাতীয় শক্তি হিসেবে প্রথম বা দ্বিতীয় স্থানে নেই। এরূপ বিপুল সংখ্যা জনসাধারণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতির সমস্যা সুষ্ঠু সমাধান করা দুটি দেশের সরকারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আবার ক্ষুদ্র জনসংখ্যা বিশ্ব রাষ্ট্র হয়েও ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এছাড়াও
অন্য একটি বিষয়ের উপর নজর দেওয়া একান্ত প্রয়োজন, তা হলো যখনই কোনো দেশের জাতীয় শক্তির বিচার করা হবে তখন সবসময় অন্য দেশের সঙ্গে ওই দেশটির তুলনামূলক বিচার বিশ্লেষণ করা প্রয়োজন, অন্যথায় গৃহীত সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় ব্রিটেন ও ফ্রান্স তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের জাতীয় শক্তিকে আদৌ গুরুত্ব না দিয়ে জার্মানির শক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। তাই ওই দুটি দেশের সরকার হিটলারকে তোষণ করার নীতি গ্রহণ করতে বিন্দুমাত্র সংকোচ বোধ করেনি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণ পাল্টে দেওয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল স্টালিনের নেতৃত্বাধীন তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। আবার জাতীয় শক্তি সম্পর্কে আলোচনার সময় অন্য একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন, তা হল জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো একটি দেশের ক্ষেত্রে যেসব উপাদান একটি নির্দিষ্ট সময় ইতিবাচক ভূমিকা পালন করে, অন্য সময় সেই সব উপাদানের ওই ভূমিকা নাও থাকতে পারে। একসময় ইংলিশ প্রণালী ব্রিটেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করলো। আজকের দিনে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব উন্নতির ফলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সাহায্যেও সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্য করে দেওয়া সম্ভব। সর্বোপরি জাতীয় শক্তির বিভিন্ন উপাদানের অবস্থিতি যথেষ্ট নয়, একটি দেশের সরকার সেগুলিকে যথাযথ ব্যবহার করতে পারছে কিনা তার উপরে দেশের জাতীয় শক্তি নির্ভর করে। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব কি? রাজনীতির সঙ্গে ক্ষমতা বা শক্তি অঙ্গাঙ্গভাবে জড়িত, তাই অভ্যন্তরীণ রাজনীতির মতো আন্তর্জাতিক রাজনীতিও ক্ষমতা বা শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। তবে অভ্যন্তরীণ রাজনীতি একটি রাষ্ট্রের ক্ষমতা সবসময় দৃশ্যমান নয়, কারণ বিভিন্ন প্রকার সামাজিক আইনগত শক্তি দ্বারা তার সীমাবদ্ধ। কেবল শেষ অস্ত্র হিসেবে রাষ্ট্র তার ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার উপর কম বাধা নিষেধ আরোপিত হয় বলে তা বিশেষভাবে দৃশ্যমান থাকে। তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলিকে শক্তি বলে অভিহিত করা হয়। ক্ষমতার মানদণ্ড তাদের অতি বৃহৎ শক্তি, মাঝারি শক্তি, ক্ষুদ্র শক্তি এবং অতি ক্ষুদ্র শক্তি এই 5 ভাগে ভাগ করা হয়। আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করার জন্য প্রতিটি রাষ্ট্রে কম বেশি সচেষ্ট থাকে, তাই নিজের ক্ষমতা বৃদ্ধির কাজে তারা বিশেষভাবে মনোযোগী হয়। একটি রাষ্ট্র অত্যাধিক পরিমাণে ক্ষমতাশালী হয়ে উঠলে অন্য রাষ্ট্র জোট গঠন, হস্তক্ষেপ থেকে বিরতি, যুদ্ধ প্রভৃতির মাধ্যমে সমকক্ষ হওয়ার চেষ্টা করে। এইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাশালী হয়ে ওঠার জন্য রাষ্ট্রসমূহ যেসব কার্য সম্পাদন করে আন্তর্জাতিক রাজনীতিতে সেগুলি ক্ষমতার রাজনীতি, পাওয়ার পলিটিক্স বলা হয়। বাস্তববাদী তত্ত্ব, রিয়ালিস্ট থিওরি এর প্রবক্তারা ক্ষমতা বা শক্তিকে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু বলে মনে করে। তাই তাদের চোখে আন্তর্জাতিক রাজনীতি হল শক্তি বা ক্ষমতার দ্বন্দ্ব, স্ট্রাগল ফর পাওয়ার। বস্তুত বিভিন্ন রাষ্ট্রের জাতীয় নেতৃবৃন্দ তাদের দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য হিসেবে কতগুলো আদর্শকে তুলে ধরল। বাস্তবে শক্তি বা ক্ষমতা অর্জনের লক্ষ্যে তাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হয়, কারণ তারা একথা ভালোভাবেই জানেন যে শক্তিহীন রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত। এটা অনেকটা বড় হবে, তো তোমরা একটু মন দিয়ে দেখবে, তাহলে অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।